আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমাদের বায়োলজি প্রিপারেশনকে আরো সহজ এবং জোরালো করতে আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের শাহিন ভাইয়া। তো আজকে দেখতে পাচ্ছ এমসিকিউ ওয়ান শট। তো আজকের ক্লাসটা তোমরা যদি করো তাহলে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা ভালো একটা আউটপুট পাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ শিওর শর্ট বুলেট এমসিকিউ। তোমরা যারা এসএসসি 26-এ রয়েছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু এই চ্যাপ্টার থেকে কিছু বেসিক আলোচনা করব। আমরা হচ্ছে এই ক্লাসটা এমন ভাবে সাজিয়েছি, প্রথম প্রথম পার্টে আমরা হচ্ছে একটু বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা এমসিকিউ আলোচনা করব। তো দেখো বেসিক, আমরা যদি এখানে দেখি জীবজগতের শাখা। জীবজগতের শাখাকে প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ জীববিজ্ঞানের শাখাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, ভৌত শাখা এবং হচ্ছে কি ফলিত শাখা। ভৌত শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন বিষয় ভাইয়া? তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন আসতে পারে ভৌত শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? তাত্ত্বিক বিষয় নিয়ে, যেমন মরফোলজি, জেনেটিক্স এবং ইকোলজি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায়? ভৌত শাখা। এরপর আসে ফলিত শাখা, যেখানে প্রাগৈহিক বা জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন এগ্রিকালচার, ফিশারিজ এবং জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং। এগুলো হচ্ছে ফলিত শাখা। এখন শ্রেণীবিন্যাস ও মার্গিউলিস এর রাজ্যসমূহ দেখি। বর্তমানে হুইটেকার 1969 এবং পরে মার্গিউলিস, প্রথমত হুইটেকার নামকরণ করেন এবং পরবর্তীতে মার্গিউলিস এর কি নামকরণ করেন। 1974 সালে মার্গিউলিস প্রদত্ত 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস সর্বজন স্বীকৃত। বোর্ড পরীক্ষায় এই রাজ্যগুলোর উদাহরণ ও বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। দেখো মনেরা, এরা এককোষী, প্রাককেন্দ্রিক, আদিকোষী। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল সবচেয়ে বেশি আসে। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের প্রাণী? কোথায়? নীলাভ সবুজ শৈবাল হচ্ছে মনেরা। এরপর আসি প্রতিষ্ঠা এরা সুকেন্দ্রিক, এককোষী বা কলোনিয়াল আকারে বসবাস করে, যেমন অ্যামিবা বা ডায়াটম। এরপর আসি ফানজাই এরা মূলত মৃতজীবী। এদের দেহ কাইটিন নির্মিত। প্রশ্ন হতে পারে কাইটিন নির্মিত দেহ কোন পর্বে প্রাণী বা কোন রাজ্যের? ফানজাই। উদাহরণ মাশরুম এবং পেনিসিলিয়াম। এরপর প্লান্টি রাজ্য, এরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এরপর অ্যানিমেলিয়া, এরা হচ্ছে পরভোজী ও সুকেন্দ্রিক প্রাণী। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছো তোমরা। পরবর্তী স্লাইডে দেখি দ্বিপদ নামকরণ তোমাদের প্রশ্নে ক নম্বরে আসতে পারে জ্ঞানমূলক। দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণ হচ্ছে দুই পদের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। দ্বিপদ নামকরণ হচ্ছে দুইটা পদ থাকবে, একটা হচ্ছে গণ এবং একটা প্রজাতি। আচ্ছা, আমরা দেখি দ্বিপদ নামকরণ, বায়োনিয়াল নোমেনক্লেচারাল প্রবর্তক। দ্বিপদ নামকরণের প্রবর্তক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যারোলাস লিনিয়াস, একে শ্রেণীবিন্যাসের জনকও বলা হয়। শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। এরপর পদ্ধতি, দুইটি পদ্ধতিতে এই যে নামকরণ করা হয়, দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে আর একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ICZN এবং উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ICBN। এদের হচ্ছে সংক্ষিপ্ত রূপটাও বা পূর্ণ রূপটা তুমি মনে রাখতে পারো, এটাও আসার মতো, ICZN এবং ICBN। আশা করি তোমরা পারো পূর্ণরূপটা। এরপর প্রাণী ও উদ্ভিদের নামকরণে আন্তর্জাতিক নীতিমালা। এরপর গুরুত্বপূর্ণ বোর্ড টিপস দেখো, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। এটাও অনেক সময় পরীক্ষা আসে যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রবল, প্রজাতি। ধাপ অনুযায়ী অর্থাৎ সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। এরপর বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম দেখতে পাচ্ছ এখানে হোমো স্যাপিয়েন্স, ধানের বৈজ্ঞানিক নাম অরেঞ্জা স্যাটিভা, পাটের বৈজ্ঞানিক নাম কর্পোরাস ক্যাপসুলারিস। আরো কিছু বৈজ্ঞানিক নাম আছে যেগুলো হচ্ছে তোমরা একটু বই থেকে দেখে নিব, আমি এরপরও দেখাবো। এরপর
টিস্যু তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা করা হয় হিস্টোলজিতে, টিস্যু তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় কোথায়? হিস্টোলজিতে। আচ্ছা, এরপর দেখেন এই যে ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই দুইটা থেকে একটা বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবে। হ্যাঁ, ওকে। এরপর ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান শাখায় যে তত্ত্বীয় বিষয় আমরা পড়লাম একটু আগে। এরপর ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে এর মধ্যে অঙ্গ সংস্থান, একটা কথা মনে রাখবে যে এদের নামের সাথে কাজের মিল আছে। কিভাবে? এই যে দেখি, অঙ্গ সংস্থান, অঙ্গ বা মরফোলজি, এই যে জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক নিয়ে আলোচনা করা হয়। অঙ্গ সংস্থান, নাম এবং কাজ কি? জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনায় এর আলোচ্য বিষয়। এরপর দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ সংস্থান, বাইরে যে অঙ্গটা রয়েছে এক্সটার্নাল মরফোলজি, এবং দেহের যে অভ্যন্তরীণ এটাকে বলা হয় কি? ইন্টারনাল মরফোলজি। এরপর শ্রেণীবিন্যাস বিদ্যা বা টক্সোনমি, এর কাজ কি? জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি। মনে রাখবে, জীবের রীতিনীতি আলোচনা করা হয় কোন শাখায়? এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা টক্সোনমি। এরপর শারীরবিদ্যা বা ফিজিওলজি, ইংলিশ নামটা মনে রাখতে হবে, অনেক সময় ইংলিশে দিয়ে দেয়। শারীরবিদ্যা বা ফিজিওলজি, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, এই যে রেচন, সালেক সংশ্লেষণ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, যে শারীরবিদ্যা আসতে পারে রেচন বা সালেক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় কোথায়? এটা হবে শারীরবিদ্যা। এরপর এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্ত কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। হিস্টোলজি টিস্যু সমূহের গঠন এবং বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজি টিস্যু সমূহের গঠন। ওকে। এরপর ভ্রূণবিদ্যা সবচেয়ে বেশি আসে, জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের গঠন এবং পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে এই শাখায় আলোচ্য বিষয়। এরপর কোষবিদ্যা, জীবদেহের কোষের গঠন, এই যে নামের সাথে কাজের। ভ্রূণবিদ্যা, ভ্রূণ জনন মানে কি? জনন কোষটা একটা ভ্রূণ। এরপর কোষবিদ্যা, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে কি আলোচনা করা হয়। আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছো। এর পরেরটা দেখি। এরপর বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, এই যে জিন বা বংশগতি, এই যে নাম বংশগতি, তাহলে কি বংশগতি ধারা সম্পর্কে কি আলোচনা করা হয়? বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এরপর বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ, এমসিকিউ পাবা, আমরা যখন এমসিকিউ সলভ করবো এটা পাবা। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্বসমূহ আলোচনা করা হয় কোন শাখায়? বিবর্তন বিদ্যা। প্রশ্ন হবে পৃথিবীতে প্রাণের বিকাশ পাওয়া যায়, এটা কোন শাখা আলোচনা করা হয়? কোথায়? বিবর্তন বিদ্যা। এরপর বাস্তুবিদ্যা বা ইকোলজি, এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্মসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এরপর এন্ডোক্রাইনোলজি, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, জীবদেহের হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? এন্ডোক্রাইনোলজি। এরপর জীব ভূগোল পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছ। এরপর পরবর্তী স্লাইড, আমরা কি ভৌত শাখাটা শেষ হইলো। এরপর ফলিত শাখা বা ফলিত জীববিজ্ঞান। আগেটা কি ছিল? ভৌত শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর এটাতে ফলিততে কি জীবের সংশ্লিষ্ট প্রাগৈহিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এরপর আসি জীবাশ্ম বিজ্ঞান প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান, এই যে নামের সাথে কাজের মিল। নাম হচ্ছে কি? জীবাশ্ম বিজ্ঞান, এর কাজ হচ্ছে কি? জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এরপর জীব পরিসংখ্যান বিদ্যা, এই যে নাম এবং কাজ, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। এরপর পরজীবী বিদ্যা, পরজীবীর জীবন প্রণালী, এ রোগ সম্পর্কিত কি বিজ্ঞান। এরপর মৎস্য বিজ্ঞান, মৎস্য কি? মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত, তাদের কাজের সাথে নামেরও মিল আছে। এরপর কীটতত্ত্ব বা এন্টোমোলজি, কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, দমন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এরপর অণুজীব বিজ্ঞান,
ভাইরাস, ব্যাকটেরিয়া। অণুজীব কি? অণুজীব হচ্ছে যারা খালি চোখে আমরা দেখতে পাই না, তাই তো? এর মধ্যে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণবিক খনিজ, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত কি বিজ্ঞান। এরপর কৃষি বিজ্ঞান, এর নাম শুনে কি বোঝা যাচ্ছে যে কৃষি সম্পর্কিত কিছু হবে, এই যে কৃষি বিষয়ক বিজ্ঞান। এরপর চিকিৎসা বিজ্ঞান, নাম শুনে কি বোঝা যাচ্ছে, এতে কি চিকিৎসা বিষয়কে আলোচনা করা হয়, এই যে মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এরপর দেখি দেখেন জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত, নাম শুনে বোঝা যাচ্ছে প্রাণ রসায়ন। নাম শুনে কি বোঝা যাচ্ছে, প্রাণ রসায়ন। এতে কি জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে। এরপর জীব পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞান, এই যে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সামুদ্রিক জীব বিজ্ঞান, ম্যারিন বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, বায়ো কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইংলিশ নামগুলো মুখস্থ রাখবা। এরপর আসি বন বিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। এরপর জীব প্রযুক্তি বা বায়ো টেকনোলজি, মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের সম্পর্কিত বিজ্ঞান। এরপর ফার্মেসি, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বন প্রাণীবিদ্যা, বন প্রাণী বিষয়ক বিজ্ঞান। এরপর বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান, প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য নিয়ে এ বিষয়ে আলোচনা করা হয়। এই যে আমরা ভৌত বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞান এটা পড়লাম, আশা করি তোমরা এটা আমার সাথে সাথে নোট করে রাখবা। তাহলে কি হবে, তুমি দেখলেই বুঝতে পারবা। আমি যখন এমসিকিউ সলভ করব তখন দেখলেই বুঝতে পারবা যে আসলে এটার গুরুত্ব কত। আচ্ছা, এরপর দেখি আমরা কিছু বৈজ্ঞানিক নাম। এখানে কয়েকটি জীবের দ্বিপদ নাম দেওয়া আছে। দেখা, ধান, ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা স্যাটিভা। বানানটা দেখতে হবে, ORYZA, অরাইজা স্যাটিভা। পাট, পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। বানানটা খুবই খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। এরপর আম, আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই প্রথমটা হচ্ছে গণ, শেষেরটা হচ্ছে প্রজাতি, প্রতিটারই প্রথমটা গণ, প্রজাতি, গণ, প্রজাতি। এরপর কাঁঠাল, অ্যাটোকার্পাস, গণ, হেটেরোফিলাস, প্রজাতি। এই যে দেখেন নামগুলো প্রথম অক্ষর কি বড় হাতের অক্ষরে আছে, বাকিগুলো ছোট হাতের অক্ষর, এরকম ভাবেই নামকরণ করতে হয়। এরপর দেখেন একটু বাঁকা অক্ষরে লেখা, অর্থাৎ ইতালি অক্ষরে লেখা। এরপর শাপলা, নাইম্পে নৌচালি। এরপর জবা, হিবিস্কাস রোসা সাইন্সেস। কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরশোলা, প্যারিপ্ল্যান্টা আমেরিকানা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা, খুবই ইম্পর্টেন্ট। ইলিশ, ইলিশের বৈজ্ঞানিক নাম টেনোলোসা ইলিসা। পুনো ব্যাং, দত্ত ফাইরাস এবং মেলানোস্টিকটাস। দোয়েল, কপসোকাস সেলুলারিস, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি, দোয়েল। এরপর বাংলাদেশের জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি, প্যান্থারা টাইগ্রিস। এবং মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এই কয়েকটা বৈজ্ঞানিক নাম পড়লে আশা করি এনাফ। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা একটু বেসিক পড়লাম, এখন দেখি এগুলা থেকে কিরকম এমসিকিউ এসেছিল বিগত বছরে। এই যে দেখেন, এখন আপনারাই পারবেন, আমি জাস্ট হচ্ছে স্লাইড একটার পর একটা স্ক্রল করব, আপনারা বলবেন উত্তর। মানব জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোথায়, জনন, জনন বলতে কি বোঝায়। আচ্ছা দেখেন, আমরা মাত্রই পড়লাম জনন নামের সাথে কাজের একটা পারস্পরিক মিল আছে। শারীরবিদ্যা, তাহলে কি শারীরবিদ্যা বলতে কি বোঝা যায়, যে শরীরের একটা অঙ্গ বা শরীর সম্পর্কে আলোচনা করা হয় শারীরবিদ্যা। এরপর ভ্রূণ বিদ্যায়, ভ্রূণ বিদ্যায় ভ্রূণটা কি, জনন কোষ, জনন কোষ একত্রিত হয়ে কি ভ্রূণ উৎপন্ন হয়। তাহলে কি বোঝা যাচ্ছে যে জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কি ভ্রূণ বিদ্যায়। এরপর বংশগতি বিদ্যায় কি, বংশগতি বা জেনেটিক্স নিয়ে আলোচনা করা হয়। অঙ্গ সংস্থান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তাহলে অ্যান্সার খ নাম্বার, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন এটা
কোনটি সঠিক? কীটতত্ত্ব। কীটতত্ত্বে কি পরজীবী নিয়ে আলোচনা করা হয়? না, কীটতত্ত্বে বিভিন্ন কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। অণুজীববিজ্ঞান, অণুজীববিজ্ঞান, কৃমি, অণুজীব, অণুজীব হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া। কৃমি কি অণুজীব? না, এটাও হবে না। এরপর দেখেন হিস্টোলজি। হিস্টোলজিতে কি কোষ নিয়ে আলোচনা করা হয়? না, কখনোই না। এরপর দেখেন শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে রেচন সম্পর্কে। এই যে বলছিলাম রেচন, সালোক সংশ্লেষণ এবং রেচন সালোক সংশ্লেষণ এসব নিয়ে কোথায় আলোচনা করা হয়? শারীরবিদ্যায়। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরেরটা আছে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় কোথায়? অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে কি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয় অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজিতে। ইংলিশ নাম কেন পড়তে বসছিলাম দেখেন, এখন এই যে ইংলিশ নাম দিয়ে দিছে মরফোলজি, অঙ্গ সংস্থান বিদ্যা। এর ইংরেজি নাম কি? মরফোলজি। ঘ নাম্বার আছে। ওকে, আচ্ছা এরপর দেখি এই যে দেখেন নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, প্রাণের বিকাশ, প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা। ওকে, এরপর এই যে বলছিলাম হরমোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? হরমোন, হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজিতে। কোথায়? এন্ডোক্রাইনোলজি কোথায় আছে? এন্ডোক্রাইনোলজি ক নাম্বার, এন্ডোক্রাইনোলজি। আচ্ছা এরপর জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় কোথায়? বায়োলজি হবে না, ইভোলিউশন। ইভোলিউশন, ইভোলিউশনে হচ্ছে কি যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়। ওকে, এরপর দেখেন নিচের কোনটি এন্ডোক্রাইনোলজি, মাত্রই পড়লাম। এন্ডোক্রাইনোলজি কি? হরমোন। হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি। একদম ইজি। পানি পানি। এরপর কোন প্রাণী বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত? এটা হচ্ছে একটু কমেন্টে জানাই দিও। গরিলা নাকি মানুষ, চিম্পাঞ্জি নাকি বানর? একদম পানি প্রশ্ন এটা, হ্যাঁ, এটা একটু কমেন্টে জানাই দিও। এরপর অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস ইন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? অ্যাপিস ইন্ডিকা আম, আমের বৈজ্ঞানিক নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কলেরা জীবাণু, এর বৈজ্ঞানিক নাম কি? ভিব্রিও কলেরা। মৌমাছি, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। গরু, গরুর বৈজ্ঞানিক নাম কি? এটা একটু তোমরা কমেন্টে জানাই দিও তো, গরুর বৈজ্ঞানিক নাম। আচ্ছা এটা কোনটা হবে? অ্যাপিস ইন্ডিকা, মৌমাছি। আচ্ছা এরপরেটা দেখি গোলালু। গোলালুর বৈজ্ঞানিক নাম, গোলালুর বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা আমরা অপশনগুলো দেখি। নাইমপে নৌচাল, এটা কি? শাপলা। অ্যাটোকার্পাস এট্রোফ্লাস, এটা কি? এটা হচ্ছে কাঁঠাল। সোলানাম টিউবারেসাম, এটা হচ্ছে গোলালু। হ্যাঁ, এরপর অরাইজে সেটিবা ধান, এটা সবাই জানো, এই যে গ নাম্বার সোলানাম টিউবারেসাম। ওকে, পরেরটা দেখি আমরা দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। দোয়েল, দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? প্যারিপ্ল্যান্টা আমেরিকানা কি এটা? আরশোলা। অ্যাপিস ইন্ডিকা মৌমাছি। প্যান্থারা টাইগ্রিস কি এটা? রয়্যাল বেঙ্গল টাইগার। কপসোকাস সায়োলারিস, এটা হচ্ছে দোয়েল পাখি, কপসোকাস সায়োলারিস। ওকে, এরপরেরটা দেখি শাপলা। শাপলা এর বৈজ্ঞানিক নাম শাপলা। নাইপেন ও চালি প্রথমটাই। আচ্ছা আপনারা হচ্ছে একটু বানানটা খেয়াল করবেন, দেখেন প্রতিটাতেই কিন্তু একই রকম, নাইমপেনৌচালি, 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 নাইমপেনৌচালি। এই জন্য বানানটা দেখতে বলছিলাম। প্রথমটাই নাইমপেনৌচালি। ওকে, এরপরেরটা দেখি আমরা নিচের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? কোন গ্রন্থে? লিনিয়াস, ডিও প্ল্যান্টিয়াস, স্টিমা নেচার, স্পেসিয়াস প্ল্যান্টারাম। স্পেসিয়াস প্ল্যান্টারাম এটা সকলে জানেন। এরপর
বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিয়াস প্ল্যান্টাম বইটি কত সালে রচনা করেন? এটা হচ্ছে আপনাদেরকে দিলাম, এটা আপনারা একটু কমেন্টে জানান এটা কি হবে। কমেন্টে জানাই দিন, আমি হচ্ছে পরে চেক করব। ওকে, আচ্ছা। এই যে এরপর ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? কোন দেশের? সুইডেন, জার্মানি, পাকিস্তান নাকি কানাডা? যে সুইডেনের বিজ্ঞানী, সুইডেনের বিজ্ঞানী। আচ্ছা, এই যে ICZN উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটা? উদ্ভিদ ICZN, ICBN, IMCB নাকি IMBV? উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখবেন ICBN, আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ICZN। এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, আর বাকি নিচেরটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। জীবজগতে 6টি রাজ্যে ভাগ করেন কে? হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। জীববিজ্ঞানে আমরা জানি কয়টা রাজ্য, কয়টা? 5টা। এখানে 6টি রাজ্য। যদি 5টা হইতো আমরা কি দাগাই দিতাম? মার্কিউলিস। তো 6টা দেখেন, 6টা ছিল, পরবর্তীতে মার্কিউলিস 5টা করেন। এটা হচ্ছে একটু ডিফিকাল্ট প্রশ্ন। এটা টমাস ক্যালভিয়াস স্মিথ, এই হচ্ছে 6টি রাজ্যে ভাগ করেন। কে? টমাস ক্যালভিয়াস স্মিথ। আচ্ছা, এরপর দেখেন কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে শৈবাল। শৈবাল। আচ্ছা, এরপর একটা চিত্র দেখেন দেখি। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, চিত্র এ। আচ্ছা, চিত্র এ এর জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা, প্রোটিস্টা, ফানজাই নাকি অ্যানিমেলিয়া? এটা একটু কমেন্টে জানিয়ে দিবেন, একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, এরপরেরটা দেখেন, পরেরটা কি বলছে? নিচের চিত্রটি লক্ষ্য করেন এবং হচ্ছে, আচ্ছা, জীবের জীবটির নাম কি? আরে এখানে তো আমি দিয়ে দিছি, হ্যাঁ নষ্ট দিয়ে দিছি আমি, নষ্ট। হ্যাঁ, এটা দেওয়া উচিত ছিল না। হ্যাঁ, আচ্ছা, এইভাবে থাকবে এটা একেবারে। এখন আপনারা বলবেন, মনে করেন আপনারা দেখেন না এটা, হ্যাঁ ওকে, এরপর একটা দেখি আমরা। আচ্ছা, আমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টার শেষ। হ্যাঁ, প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়াইলাম আমি, এগুলা থেকে তোমরা যদি এগুলা প্র্যাকটিস করো, এগুলা থেকে আসার সম্ভাবনা শতভাগ। হ্যাঁ, এরপর আমরা দ্বিতীয় চ্যাপ্টার দেখি, জীবকোষ ও এর অঙ্গাণু। হ্যাঁ, জীবকোষ। বোর্ড পরীক্ষায় কোষের অঙ্গাণু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বিশেষ করে এদের কাজ এবং ছদ্মনামগুলো মনে রাখা আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা দেখেন, প্লাস্টিড। প্লাস্টিড একে কোষের রান্নাঘর বলা হয়। কি বলা হয়? কোষের রান্নাঘর। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্লাস্টিড একে কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ করে, আর ক্রোমোপ্লাস্ট ফুল ফলকে রঙিন করে। তাই ক্লোরোপ্লাস্ট কি সালোকসংশ্লেষণ করে? কোন প্লাস্টিড? ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট কি করে? ফুল ফলকে রঙিন করে। এরপর আসি মাইটোকন্ড্রিয়া। এটি কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর। তাহলে রান্নাঘর কোনটা? প্লাস্টিড। আর শক্তিঘর কোনটা? মাইটোকন্ড্রিয়া। আশা করি এটা বুঝতে পারছো। এরপর এদের এদের ভেতরের ভাঁজকে ক্রিস্টি বলে। ভেতরের রসকে বলা হয় ম্যাট্রিক্স। প্রশ্ন হতে পারে ক্রিস্টি কাকে বলে? তাহলে কি বলবো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ আছে, এই ভাঁজটাকে বলা হয় কি? বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরে ভাঁজকে ক্রিস্টি, এবং ভেতরে যে রস থাকে, রসটাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, এরপর আসি রাইবোজোম। এটি প্রোটিন সংশ্লেষণ করে, তাই এটি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
প্রোটিন ফ্যাক্টরি তাহলে কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে, সরি রাইবোজোমকে। রাইবোজোমকে বলা হয় কি? প্রোটিন ফ্যাক্টরি। এরপর লাইসোজোম, এটি এনজাইমের সাহায্যে জীবাণু ধ্বংস করে। প্রশ্ন হতে পারে জীবাণু ধ্বংস করে কোনটি? লাইসোজোম। এরপর প্রতিকূল অবস্থায় এটি নিজে কোষকেও হজম করে ফেলতে পারে, অর্থাৎ অটোফ্যাগি, নিজের কোষকে নিজে খেয়ে ফেলে। প্রশ্ন হতে পারে নিজের কোষকে নিজে খেয়ে ফেলে কি? এটা লাইসোজোম। এরপর নিউক্লিয়াস, একে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। কোষের প্রাণ কেন্দ্র কোনটি? নিউক্লিয়াস। এর ভেতরে থাকা ক্রোমাটিড বস্তু তন্তু বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক কোনটি? ক্রোমাটিড তন্তু। ওকে, এরপরে দেখেন উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু থেকে প্রধানত জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য এবং কাজ নিয়ে বেশি প্রশ্ন হয়। জাইলেম এবং ফ্লোয়েম, তাহলে কি টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়? দেখেন প্রথমত দুই ভাগে, একটা সরল টিস্যু এবং জটিল টিস্যু। হ্যাঁ, সরল টিস্যু প্যারেনকাইমা। সরল টিস্যুর আবার তিনটি ভাগ, প্যারেনকাইমা, ক্লোয়েনকাইমা এবং স্কেলেনকাইমা। তাহলে প্যারেনকাইমার কাজ কি? দেখেন খাদ্য তৈরি এবং সঞ্চয় করা। ক্লোয়েনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা এবং স্কেলেনকাইমার কাজ হচ্ছে মৃত কোষ অনেক শক্ত, আর স্কেলেনকাইমাটা হচ্ছে মৃত। আচ্ছা, এরপর জাইলেম। জাইলেমের কাজ কি? মূল থেকে পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছে দেয়। তাহলে মূল থেকে যে পানি এবং খনিজ লবণটা পৌঁছায় দিচ্ছে, এটা কে করতেছে? এটা করতেছে জাইলেম। উপাদানগুলো হলো ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। জাইলেমের আবার ভাগ কয়টা? চারটা, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এরপর আসি ফ্লোয়েম। ফ্লোয়েম পাতায় তৈরি প্রস্তুত খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়। ফ্লোয়েম কি করছে? মূল থেকে পানি খনিজ লবণ প্রক্রিয়া কি করছে? পাতায় পৌঁছে দিচ্ছে। আর ফ্লোয়েম কি করে? পাতায় ওই তৈরি প্রস্তুতকৃত খাদ্যটা সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। এর প্রধান উপাদান সিগনাল ও সঙ্গী কোষ। ওকে, পরবর্তী স্লাইড দেখি আমরা। দেখেন প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর অবস্থান এবং উদাহরণ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবরণী টিস্যু, ত্বকের সুরক্ষা ও শোষণ, অর্থাৎ আবরণী টিস্যু দেহের আবরণটা যে তৈরি করে তাকে বলা হয় আবরণী টিস্যু। আবরণী টিস্যুর কাজ হচ্ছে ত্বকের সুরক্ষা ও শোষণ, যেমন বৃক্কের রেনাল টিউবিউলে থাকে ঘনকাকার আবরণী টিস্যু। এরপর যোজক টিস্যু। যোজক টিস্যু রক্ত, হাড় এবং তরুণাস্থি উদাহরণ। এরপর রক্ত একটি তরল যোজক টিস্যু। রক্ত কি? তরল যোজক টিস্যু। এরপর আসি পেশি টিস্যু। ঐচ্ছিক কঙ্কালতন্ত্রের সাথে যুক্ত এবং অনৈচ্ছিক পেশি। আচ্ছা, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি বলতে আমরা কি বুঝি? ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশি আমরা ইচ্ছা অনুযায়ী সংকুচিত করতে পারি এবং প্রসারিত করতে পারি, তাকে ঐচ্ছিক পেশি বলা হয়। যেমন এই যে আমরা হাত নাড়াচাড়া করতেছি, পা নাড়াচাড়া করতেছি, এগুলো হচ্ছে কি আমাদের ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি কোনটা? যেটা হচ্ছে আমরা ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত করতে পারি না, সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। যেমন আমাদের পাকস্থলী, আমরা চাইলে কি এটাকে নাড়াচাড়া করতে পারি না। হৃৎপিণ্ড আমরা কি চাইলেই নাড়াচাড়া করতে পারি না। এগুলো হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। যে হৃৎপেশি, পাকস্থলী এবং রক্তনালী, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এরপরে দেখি হৃৎপেশি, এটি দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো। এরপর আসি স্নায়ু টিস্যু। এর একক হচ্ছে নিউরন। স্নায়ু টিস্যুর একক নিউরন, যা উদ্দীপনা গ্রহণ ও সাড়া প্রদান করে। প্রশ্ন হতে পারে স্নায়ু টিস্যুর একক কি? নিউরন। আচ্ছা, এরপরে দেখি আমরা। দেখেন গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড। প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ কোনটা? নিউক্লিয়াস সুগঠিত নয়, যেমন ব্যাকটেরিয়া। সুকেন্দ্রিক কোষ নিউক্লিয়াস সুগঠিত। প্রাককেন্দ্রিক মনে রাখবেন, যেটা প্রাককেন্দ্রিক কোষ এর নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু যেটা সুকেন্দ্রিক তার নিউক্লিয়াস সুগঠিত। সুকেন্দ্রিক নিউক্লিয়াস সুগঠিত, এভাবে মনে রাখতে পারেন। আর প্রাককেন্দ্রিক সুগঠিত নয়। আচ্ছা, এরপর ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল প্লাজমা মেমব্রেনের গঠন ব্যাখ্যার সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এরপর টিস্যুতন্ত্র, একই উৎস থেকে সৃষ্ট ও একই ধরনের কাজ সম্পূর্ণকারী কোষ গুচ্ছ। আচ্ছা, হ্যাঁ, এরপর দেখেন আমরা এতক্ষণ একটু বেসিক আলোচনা করলাম।
এখন হচ্ছে আমরা এই বেসিক থেকে এমসিকিউ দেখব। বিগত বছরে যে এমসিকিউ গুলো এসেছিল দেখি। নিচের কোন অঙ্গাণুটি কোষের পাওয়ার হাউস বলা হয়? একটু আগে আমরা দেখলাম পাওয়ার হাউস বলা হয় কাকে, একটু বলেন দেখি আপনারা। পাওয়ার হাউস কোনটিকে পাওয়ার হাউস বলা হয়? প্লাস্টিক নাকি মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোজোম নাকি লাইসোজোম? একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা একটু এমসিকিউ জানাই দিবেন 21 নম্বর। আচ্ছা, এরপর দেখেন উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটা? সেন্ট্রিওল না কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে একটা মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা মনে রাখবেন, কোষ প্রাচীর। জাইলেম টিস্যুর কোন উপাদানটি মৃত কোষ? কোন উপাদানটি মৃত? এই যে ভেসেল হচ্ছে মৃত। আচ্ছা, এরপর দেখি কোন টিস্যু উদ্দীপনা পরিবহন করে সাড়া প্রদান করে? কোন টিস্যু উদ্দীপনা পরিবহন করে? উদ্দীপনা, এটা হচ্ছে স্নায়ু টিস্যু। এরপর দেখেন কোষে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? প্রোটিন ফ্যাক্টরি মাত্রই পড়লাম আমরা। এটাও আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। এরপর হৃদপেশি কোন ধরনের পেশি? হৃদপেশি এটা কি আমরা ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করতে পারবো? হৃদপেশি না, পারবো না। তাহলে কোনটা? অনৈচ্ছিক পেশি। আচ্ছা, এরপর দেখি আমরা, দেখেন নিচে কোনটি সরল টিস্যুর প্রকারভেদ নয়? আচ্ছা, সরল টিস্যু যেন কোনগুলো? সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে একটা প্যারেনকাইমা, ক্লেনকাইমা এবং স্কেলেনকাইমা। দেখেন প্যারেনকাইমা, ক্লেনকাইমা, স্কেলেনকাইমা, বাকি এটা নয়। সরল টিস্যু প্রকারভেদে নয়, ফ্লোয়েম। তারপর রক্ত কোন ধরনের টিস্যু? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। আচ্ছা, এরপর একটা দেখেন ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করা, সালোক সংশ্লেষণ করা, পরাগায়নে সাহায্য করা নাকি পানি পরিবহন করা? আমরা একটু আগে পড়লাম, দেখেন খাদ্য সঞ্চয়, পরাগায়নে সহায়তা করা, সালোক সংশ্লেষণ করা নাকি পানি পরিবহন করা? একটু জানিয়ে দেন দেখি। এটা জানিয়ে দিবেন 29 নাম্বার লিখে, ক হবে নাকি গ নাকি ঘ নাকি ঘ, একটু কমেন্ট লেখেন। আচ্ছা, এরপর 30 নাম্বার হচ্ছে কোষের কোন মডেলটিকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল বলা হয় কোষ পর্দার গঠন। হ্যাঁ, কোষ পর্দার গঠন। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় চ্যাপ্টারও শেষ। এরপর আসি আমরা তৃতীয় চ্যাপ্টারে। আচ্ছা, দেখেন কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার, যা থেকে প্রায়ই এমসিকিউ এসে থাকে। কোষ বিভাজন অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন কথা হচ্ছে কোনটাকে কি বলা হয় বা অপর নাম কি, এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। দেখেন অ্যামাইটোসিস এটা হচ্ছে সরাসরি বিভাজন। এটি মূলত এককোষী জীবের যেমন ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবায় ঘটে। এরপর মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমীকরণিক বিভাজন কাকে বলা হয়? মাইটোসিস। এরপর হ্রাসমূলক বিভাজন বলা হয় মিওসিসকে হ্রাসমূলক, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন। অ্যামাইটোসিস সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন দেখি মাইটোসিস কোথায় অংশগ্রহণ করে? উন্নত শ্রেণীর জীবের দেহকোষে ঘটে। এতে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এরপর মিওসিস হ্রাসমূলক বিভাজন, এটি জনন মাতৃকোষে ঘটে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কোথায়? মিওসিসে। আর মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিওসিস হ্রাসমূলক, এই জন্য কি এটা অর্ধেক হয়ে যায়। হ্রাস মানে কি কমে যাচ্ছে, এই জন্য ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো এটা। এরপর দেখি মাইটোসিসের পর্যায় সমূহ। মাইটোসিসের পর্যায়, কয়টি পর্যায় রয়েছে বলো দেখি, আমরা কমেন্টে জানিয়ে দাও কয়টা পর্যায়। এই যে এখানে লেখাই আছে। হ্যাঁ, 5টা পর্যায় বা 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ।
প্রোফেজ গুলো জল বিয়োজন করে সংকুচিত ও মোটা হয়, জল বিয়োজন। তোমরা বই দেখলে দেখবা যে অনেক বড় বড় লাইন এবং কি অনেক পড়া। তো তোমরা বই পড়তে অনেক সময় ইতস্তত বোধ করো যে এত পড়া কিভাবে পড়বো। এই জন্য আমি শুধু যে মূল ভাবটা আছে, যে যেখান থেকে কোশ্চিন হয়, সেই ভার্বটা আমি এখানে লিখে দিছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা নোট করে রাখতে পারো, খুবই হেল্পফুল হবে এটা তোমাদের জন্য। আচ্ছা, এরপর প্রোমেটাফিজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, প্রশ্ন হবে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোন ধাপে? প্রোমেটাফিজ। এবং অ্যাস্টারে বিস্তৃত হয় কোন ধাপে? প্রোমেটাফিজ। এরপর মেটাফিজ, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বা মাঝখানে। বিষুবীয় অঞ্চল মানে কি? মাঝ বরাবর অবস্থান করে এবং সবচেয়ে খাটো এবং মোটা দেখায়। ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায় মেটাফিজ ধাপ। এরপর অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ থাকে, এটা যে কোনো বোর্ডে হোক না কেন। কিরকম প্রশ্ন? যে ইংরেজি বর্ণমালার আকৃতি কিরকম? ভি, এল, জে এবং আই আকৃতি বিশিষ্ট হয়। ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট। এখন ভি এর আকৃতি কিরকম? মেটাসেন্ট্রিক, এল এর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক। মনে রাখবা, ভি মেটাসেন্ট্রিক, আমি বলতেছি তোমরা লিখে নিও। ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, এরপর আসি আমরা এই যে অ্যানাফেজ। সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু করে। এখানে ক্রোমোজোমের আকৃতি যে ভি, এল, জে অথবা আই আকৃতির মতো দেখায়। বলতে পারে ভি এর আকৃতি কিরকম? ওই যে ভি এর আকৃতি মেটাসেন্ট্রিক, এল এর আকৃতি সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওকে, এরপর টেলোফেজ, বিভাজন শেষ হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। কোথায়? এটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে। আচ্ছা, এরপর আমরা দেখি আরেকটা স্লাইড দেখেন। মিওসিস থেকে সাধারণ গুরুত্ব এবং কোষের কোথায় ঘটে তা নিয়ে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, বংশগতির ধারা। মিওসিসের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা প্রজন্ম থেকে প্রজন্ম ধ্রুব থাকে, অর্থাৎ টিকে থাকে। এরপর জননকোষ কোনটা? শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু মিলনে যে জাইগোট ঘটে সেটি হচ্ছে কি? জননকোষ, অর্থাৎ মিওসিস। এরপর হ্রাসমূলক বিভাজন। 2n সংখ্যক ক্রোমোজোম থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। 2n থেকে n সংখ্যক, হ্যাঁ, এটাই হচ্ছে কি? হ্রাসমূলক বিভাজন। 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। আচ্ছা, এখন একটু দেখি, এই যে দেখেন, দেখি চিত্রটা। মেটাফেজের চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই যে স্পিন্ডল, কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় মেটাফেজে। এরপর কি? সেন্ট্রাইল। এই যে, আর মেটাফেজে দেখেন এই যে ক্রোমোজোম গুলা কি মেরুমুখী বরাবর, অর্থাৎ মাঝ বরাবর অবস্থান করতেছে। এরপর দেখেন প্লাজমা মেমব্রেন গুলো সাইড দিকে আছে। এরপর সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোপ্লাজমা এবং মেটাফেজ লেফট। এই চিত্রটা মনে রাখবেন, মেটাফেজের চিত্র এটা। হ্যাঁ, ওকে। এরপর দেখেন মাইটোসিস এবং মিওসিস। দেখেন, মাইটোসিস কোষ বিভাজন একটা কোষ, যেটা 2n থেকে কি প্রাথমিক অবস্থায় ছিল 2n থেকে কি হয়েছে? এই যে দেখেন ক্রোমোজোম গুলা কিরকম ছিল? এক জায়গায় ছিল, এরপর এটা মাঝ বরাবর আসছে এবং কি দুই পাশে ছড়াই ছিটাই গেছে। এরপর এটা কি হয়েছে? নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। এই অংশ থেকে এই পাশে 2n সৃষ্টি হয়েছে, এই দিক থেকে আরেকটা 2n সৃষ্টি হয়েছে, অর্থাৎ কি ডটার সেল। আচ্ছা, এরপর মায়োসিস বা মিওসিস। দেখেন প্রাথমিক অবস্থায় 2n থেকে কি ক্রোমোজোমগুলো মাঝ বরাবর আসছে, এরপর কি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপর এটা এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা কোষ সৃষ্টি হয়েছে। আবার কি হয়েছে? এটা আবার কি n থেকে আবার 2n, আবার দুইটা সৃষ্টি হয়েছে সেম। এটা থেকে আবার দুইটা ভাগে বিভক্ত,
এবং এই দুইটা আলাদা হয়ে গেছে, এবং এটা থেকে আবার সেম একই ভাবে এই পাশে যেটা ঘটবে এই পাশে একই রকম ঘটছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আরেকটা, মাইটোসিস। এই যে মাইটোসিসের ধাপগুলো দেখেন, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং কি ইন্টারফেজ। এই যে দেখেন প্রোফেজ, ক্রোমোজোমগুলো কি মাঝ বরাবর আছে। মেটাফেজ, এটা কোথায় চলে গেছে, মেরু বা হচ্ছে কি মাঝ বরাবর, মাঝ বরাবর চলে গেছে, মেরু না, এটা মাঝ বরাবর। এরপর অ্যানাফেজ, অ্যানাফেজে দুই সাইডে চলে গেছে। এরপর টেলোফেজে ক্রোমোজোম দুই ভাগে কি বিভক্ত হওয়া শুরু করছে, এবং সর্বশেষ গিয়ে কি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন গুরুত্বপূর্ণ কিছু টিপস। কাইনেটোকোর, কাইনেটোকোর কাকে বলে প্রশ্ন হতে পারে। স্পন্ডতন্তু ক্রোমোজোমের যে অংশে যুক্ত থাকে তাকে কাইনেটোকোর বলা হয়। এরপর সাইটোকাইনেসিস, কোষের সাইটোপ্লাজমের বিভাজন বলতে পারে। সাইটোকাইনেসিস বা কোষের সাইটোপ্লাজমের বিভাজন কাকে বলে, এটা হচ্ছে সাইটোকাইনেসিসের বিভাজনকে কি বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। প্রশ্ন হতে পারে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে এই যে সাইটোকাইনেসিস। এরপর ইন্টারফেস, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়, প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায়, মনে করো সাপোজ তুমি বিয়ে করতে যাচ্ছ, এখন কি তোমার পূর্ব একটা প্রস্তুতি দরকার আছে, কিছু শপিং করতে হবে, এরপর ইনভাইট করতে হবে, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তোমাকে কি পূর্বে একটা প্রস্তুতি নিতে হবে। এরকম এই যে ইন্টারফেস, কত কাজ করবে, কোষের ভিতরে কাজ করবে, একে কি কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এই প্রস্তুতিটার নাম হচ্ছে কি ইন্টারফেস। এরপর অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়, অনেক সময় কোষের বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হয়, এর ফলে হচ্ছে ক্যান্সার, টিউমার এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এর ফলে কি টিউমার, ক্যান্সার হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি কি কি এমসিকিউ এসেছে। কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা আকৃতি ধারণ করে, মাত্রই পড়লাম, মাত্রই লিখেও দিচ্ছি, ভিএলজি অথবা এই আকৃতি বিশিষ্ট হয় কোন ধাপে, কোন ধাপে ঘটে, প্রোফেজ না, মেটাফেজ এটাতেও না, অ্যানাফেজ, অ্যানাফেজ ধাপে। আচ্ছা, এরপর কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, একটু আমাকে ইনশিওর করেন এটার উত্তরটা লিখে। আচ্ছা, এরপর মানুষের জনন মাতৃকোষ কোন ধরনের কোষ বিভাজন, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ মাইটোসিস নাকি মিওসিস, এটা একটু জানান দেখি। এটাও হবে না, এটাও হবে না, এই দুইটার মধ্যে কোনটা হবে, মাইটোসিস নাকি মিওসিস? মনে রাখবেন জনন, জনন মাতৃকোষ এটা হচ্ছে মিওসিস। আচ্ছা, এরপর মাইটোসিসের কোষ বিভাজন কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, মাত্রই দেখাইলাম আমি, কোন ধাপে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ, এটা হচ্ছে কি প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে কি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এরপর দেখেন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়, অনিয়ন্ত্রিত ক্যান্সার হতে পারে এবং টিউমার হতে পারে। হতে স্থান পূরণ হয় না, বংশ প্রতিরক্ষা না, দৈহিক বৃদ্ধি না, তাহলে কি টিউমার আর ক্যান্সার। নিচের কোনটি আদি কোষী জীবে, যেমন ব্যাকটেরিয়াতে ঘটে, আদি কোষী জীবে কোনটা, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস নাকি কোনোটাই নয়, এটা একটু জানান দেখি আপনারা। 36 অ্যান্সার কি হবে একটু জানিয়ে দেন। আচ্ছা, এরপর মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়াস ও নিউক্লিয়াস মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি কোথায় ঘটবে, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ, কোথায়, মেটাফেজে। আচ্ছা, এরপর কোষে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এরপর দেখি
মিয়োসিস বিভাজনের ফলে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? মিয়োসিসের ফলে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। 4টি। নিচে কোনভাবে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা দেখায়? খাটো মোটা মনে রাখবেন, মোটাতে কি মোটা মেটাফেস, মেটাফেস মমো মনে রাখবেন এভাবে। আচ্ছা, এরপর এই যে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। জীবনী শক্তি কাকে বলা হয়? জীবন পরিচালনার জন্য উদ্ভিদ যে সকল শক্তি ব্যবহার করে তাকেই জীবনী শক্তি বলা হয়। এই যে দেখেন জীবনী শক্তি ও এটিপি মনে রাখবেন। এটিপির পূর্ণরূপটা অনেক সময় পরীক্ষায় আসে, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপর জীবনী শক্তি বলতে মূলত এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট কে বোঝায়। তাহলে কি জীবনী শক্তি বলতে কাকে বোঝায়? অ্যাডিনোসিন ট্রাইফসফেট কে বোঝায়। এটিপি কে আবার কি জৈব ঊর্জা বা বায়োলজিক্যাল কয়েল বলা হয়। আচ্ছা, বায়োলজিক্যাল কয়েল শুধু এটিপি না, আবার লিখে রাখেন NADPH NADH2 এবং FADH2, অর্থাৎ এই দুইটা, হ্যাঁ NADH2 আর FADH2 এই দুটাকেও জৈব ঊর্জা বলা হয়। এরপর ফটোফসফোরাইলেশন, সূর্যালোকের উপস্থিতিতে এডিপি থেকে এডিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। এডিপি থেকে এডিপি তৈরি হবে সূর্যালোকের সহায়তায়, এটাকে ফটোফসফোরাইলেশন। এরপর সালেকশন সংশ্লেষণ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, এখানে থাইলাকয়েড মেমব্রেন এটিপি এবং নাইট্রাস হাইড্রোজেন আয়ন তৈরি হয়। পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস ঘটে, ফটোলাইসিস আলোক নির্ভর পর্যায়ে। এরপর সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা এটা লিখে রাখেন। তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা। এরপর আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয়। এখন দেখেন C3 এবং C4 চক্র, ক্যালভিন চক্র। এই প্রথম স্থির পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর C4 চক্র, হ্যার্শস্লেক চক্র, প্রথম স্থির পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে C3 এবং C4 চক্র নিয়ে আমার একটা ক্লাস আছে, শুধু C3 এবং C4 চক্র নিয়ে ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে পোস্ট করা আছে, এটা দেখে আসবেন C3 এবং C4। আচ্ছা, যাদের সমস্যা C3 এবং C4 চক্রটা দেখে আসবেন। আচ্ছা, এরপর আচ্ছা এটা দেখেন দেখি, ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট। দেখেন এই যে C3 চক্র এবং C4 চক্র, দেখেন এখানে একটু সংক্ষিপ্তভাবে বুঝাই দিচ্ছি। দেখেন এই যে C3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, C3 প্রথম স্থায়ী পদার্থ। এটা কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়েছে রুবিস্কো এনজাইম এবং ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র। এরপর কি সুগার বাহি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়েছে। এই যে দেখেন নাট NADP প্লাস ADP PI মানে কি ফসফেট থেকে উৎপন্ন হয়েছে কি ATP। এই যে দেখেন NADH, হ্যাঁ প্লাস যদি একটা, আচ্ছা এটা না, এই যে দেখেন ADP সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি তাহলে এটা ATP তে পরিণত হবে, ATP তে পরিণত হবে, হ্যাঁ ADP তে ফসফেট। অনুরূপভাবে আমরা ATP তে যদি একটা ফসফেট যুক্ত করি তাহলে ADP উৎপন্ন হবে, ADP। আচ্ছা, এরপর দেখেন উপজাত হিসেবে উৎপন্ন হচ্ছে কি অক্সিজেন আর পানি। এই যে সূর্য, এখানে কি সূর্যের তাপ দেওয়া হচ্ছে, উৎপন্ন হিসেবে উৎপন্ন হচ্ছে কি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আর এইদিকে দেখেন ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এখন পরেরটা দেখেন শ্বসন। হ্যাঁ শ্বসন মূলত দুই প্রকার, হ্যাঁ একটা হচ্ছে সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। সবাত শ্বসন কি মানে অক্সিজেন উপস্থিত,
সবাত শ্বসন। আর অবাত শ্বসন অক্সিজেন অনুপস্থিত। তাহলে দেখেন অক্সিজেন উপস্থিতিতে ঘটে এখানে 38 এটিপি উৎপন্ন হয়, খুবই ইম্পর্টেন্ট। 36 হতে পারে, নতুন বই অনুযায়ী 36 হতে পারে, এটাও মনে রাখবেন। যখন 36 দেওয়া থাকবে, 38 থাকবে না, তখন 36কে আমরা রাইট বলে গণ্য করব। আর যখন 38 থাকবে তখন আমরা 38 বলে গণ্য করব। যে কোনো একটা দেওয়া থাকবে, 36 থাকলে 38 থাকবে না, আর 38 থাকলে 36 থাকবে না। এরপর দেখেন ধাপ সমূহ। গ্লাইকোলাইসিস প্রথম ধাপ। সবাত, একটা বিষয় মনে রাখবেন, সবাত এবং অবাত দুইটা শ্বসনেরই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল-কোয়িক ক্রেব চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় ক্রেব চক্রে। অবাত শ্বসন অক্সিজেন অনুপস্থিতিতে ঘটে, এতে মাত্র 2টি এটিপি তৈরি হয়। আগেরটাতে কয়টা হয়েছে? সবাতে 38টা, আর অবাতে 2টা, এবং ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, এই যে দেখেন, দেখি, হ্যাঁ, এটিপি 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 উৎপন্ন হয়েছে কই থেকে আমাদের? এই যে দেখেন, গ্লুকোজ, গ্লুকোজকে জারিত করলে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে উৎপন্ন হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, এর থেকে নাট এবং ফাট, নাট 2 এবং ফাট 2, এবং এটা উৎপন্ন হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, ইলেকট্রন ট্রান্সপোর্ট এন্ড কেমিক্যাল অ্যারোবিক ফটোফসফোরাইলেশন। এইখানে কি হচ্ছে? মাইটোকন্ড্রাকশন প্রক্রিয়া। ওকে, আশা করি এই চিত্রটা বুঝতে পেরেছেন। এরপর দেখি আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখি। হ্যাঁ, গ্লাইকোলাইসিস এটি সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এটি সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ। বলছিলাম একটু আগে যে অবাত এবং সবাত শ্বসন প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটি? গ্লাইকোলাইসিস। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, এরপর ক্লোরোফিল। সালের সংশ্লেষণের প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল। এতে কি থাকে? লৌহ, ম্যাগনেসিয়াম, এর অভাবে ক্লোরোফিল তৈরিতে বাধাগ্রস্ত হয়। তাহলে কিসের অভাবে? লৌহ এবং ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল তৈরিতে বাধাগ্রস্ত হয়। এর তাপমাত্রা দেখেন 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রাটা আসতে পারে, যে প্রভাব বা তাপমাত্রা কত থাকে? 22 থেকে 35 সালের সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা। আবার শ্বসনের জন্য মনে রাখবেন, শ্বসনের জন্য 20 থেকে 45, 20 থেকে 45। এটা কিসের জন্য? শ্বসন। আর সালের সংশ্লেষণের জন্য 22 থেকে 35, এটা হচ্ছে সালের সংশ্লেষণ। আচ্ছা, এরপর গ্লুকোজের সংকেত C6H12O6, C6H12O6 গ্লুকোজ, মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন, এই যে মাত্রই যে পড়লাম, এইগুলা থেকে কিছু এমসিকিউ হয়েছে বিগত পরীক্ষায়। তো দেখেন, নিচে কোনটিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল পয়েন্ট বলা হয়? কোনটাকে? এডিপি, এটিপি, ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ আরএনএ হওয়ার তো কোনো অপশনই নাই। এডিপি আর হচ্ছে এটিপি। কোনটাকে বলা হয়? একটু আগে আমি দেখাইছিলাম, এটিপি এবং কি এনএ ডিএইচ2 এবং এফএ ডিএইচ2 এবং এটিপি, এই তিনটা, এদেরকে কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েল। ওকে, এরপর C4, উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? C4 পাইরুভিক অ্যাসিড না, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সি। আর হচ্ছে C3 যদি হইতো তাহলে কি 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড হইতো, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট C3। আর C4 এ আছে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, খ নাম্বার অ্যানসার। আচ্ছা, এরপর দেখেন, এই যে মাত্রই আমি লিখে দিলাম যে সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা, এটা হচ্ছে আপনারা একটু কমেন্টে জানান। এরপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষে কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট নাকি নিউক্লিয়াস? কোথায় ঘটে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া? কোষের কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপর
সবার শোষণে এক অণু গ্লুকোজ জারিত হয়ে মোট কত অণু এটিপি উৎপন্ন হয় সবার শোষণ প্রক্রিয়ায়? দেখেন আমাদের নতুন বই অনুযায়ী কত 36 আর পুরাতন বই 38। আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু বর্তমান নতুন বই তাহলে আপনি হচ্ছে 38টাই দিবেন, বেশি কাউন্ট হবে 38। 36 সরি 36 38 হচ্ছে আমাদের আগে পুরনো বই অনুযায়ী ছিল 38। ওকে, এই যে আধুনিক বইয়ের মধ্যে 36, তবে অধিকাংশ বোর্ড পরীক্ষায় 38 অপশন থাকে। যদি দুইটা অপশন থাকে তাহলে 36 দিবেন, আর যদি 36 অপশন না থাকে তাহলে আমরা 38 দিব। আচ্ছা, এরপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে কোনটি নির্গত হয়? উপজাত হিসেবে কোনটি নির্গত হয়? অক্সিজেন নির্গত হয়। আচ্ছা, এরপর অবাধ শোষণের ফলে পেশিকোষ কোন অ্যাসিড উৎপন্ন হয়? দেখেন দেখি, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যানিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড না, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অবাধ শোষণের ফলে পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় বা জমা হয়। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে ঘটে? দেখেন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। মাত্রই পড়াইলাম, এটা একটু জানাই দেন আপনারা কি হবে। ক খ গ ঘ উত্তর। আচ্ছা, এরপর নিচের কোন উদ্ভিদ হ্যাস ও স্লেক চক্র দেখা যায়? একই সাথে হ্যাস স্লেক চক্র অর্থাৎ হচ্ছে কি সিফল চক্র দেখা যায় একই সাথে। কোনটা? আমজাম কাঁঠাল। এই তিনটাই হচ্ছে আমাদের কি C3 আমজাম কাঁঠাল। তাহলে কি ভুট্টা। এরপর ক্লোরোফিল অনুগঠনে কোন ধাতব উপাদানটি অপরিহার্য? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। কোনটা হতে পারে একটু জানান দেখি। ক্লোরোফিল অনুগঠনে কোন ধাতব পদার্থ? ম্যাগনেসিয়াম। ওকে, এরপর আরেকটু বেসিক দেখি আমরা। উদ্ভিদের প্রজনন, ফুলের গঠন। একটি আদর্শ ফুলের অংশ কয়টা? 5টা। অপরিহার্য স্তবক, পুংস্তবক, স্ত্রীস্তবক সরাসরি প্রজননে অংশ নেয়। প্রশ্ন হতে পারে ফুলের কোন স্তবকটি সরাসরি প্রজননে অংশ নেয়? তাহলে কি পুরুষ এবং স্ত্রী দুইটাই হবে, পুংস্তবক, স্ত্রীস্তবক। এবং ফল ও বীজ নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে। এই যে মনে রাখবেন ডিম্বক, এই যে এখানে আছে, এই যে বীজে। ডিম্বক হয় বীজে আর গর্ভাশয় হয় ফলে পরিণত হয়। এটি বোর্ড পরীক্ষায় একটি হট টপিক। হ্যাঁ, ওকে। এরপর সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কোনটা? এই যে আমরা প্রথমেই জানলাম 5টি স্তবক যদি থাকে কোনো ফুলে সেটা হবে কি সম্পূর্ণ ফুল। আর যদি 5টা স্তবকে যেগুলো একটা অনুপস্থিত থাকে তাহলে আমরা তাকে বলবো অসম্পূর্ণ ফুল। ওকে, দেখেন জবা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল, আর না থাকলে কি অসম্পূর্ণ। কুমড়া ফুলটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। এরপর দেখেন পরাগায়নের মাধ্যম। আচ্ছা, পরাগায়ন নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে ইউটিউবে, এটা দেখে নেবেন। আচ্ছা, দেখেন পরাগায়নের মাধ্যম এবং বৈশিষ্ট্য থেকে কিছু প্রশ্ন আসে। দেখেন পরাগায়ন, একই ফুল বা একই গাছের দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন আমরা তাকে বলবো পরাগায়ন। দেখেন সরিষা, ধুতরা, এতে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়, এটা হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন কখন হবে? যখন একই গাছ এবং একই ফুল, তখন এটা হবে কি স্বপরাগায়ন। আর পরপরাগায়ন হচ্ছে একই গাছ এবং ভিন্ন দুইটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে। এরপর মাধ্যম, পতঙ্গ পরাগে ফুল রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়। বায়ু পরাগী ফুল হালকা ও গর্ভমুণ্ড আঠালো হয়। আচ্ছা, এরপর দেখেন প্রাপ্তির, প্রজনন ও ভ্রূণের বিকাশ। মানুষের প্রজনন প্রক্রিয়া এবং ভ্রূণ গঠন থেকে কারিগরি প্রশ্ন হয়, যেমন গ্যামেট, প্রজনন কোষ শুক্রাণু এবং স্ত্রী প্রজনন ডিম্বাণু। তাহলে কি পুং প্রজনন শুক্রাণু, স্ত্রী প্রজনন ডিম্বাণু, এদের মিলনে কি হয়? জাইগোট হয়। পুং এবং স্ত্রী মিলনের ফলে আমাদের কি হয়? জাইগোট হয়। এরপর দেখেন প্লাসেন্টা বা অমরা, ভ্রূণ এবং মাতৃকোষ জরায়ুর মাধ্যমে সংযোগ স্থাপন করে, এর মাধ্যমে ভ্রূণ পুষ্টি পায় এবং বর্জ্য ত্যাগ করে। এরপর দেখেন হরমোন, টেস্টোস্টেরন পুরুষের মধ্যে যে হরমোনটা আছে টেস্টোস্টেরন, এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এটা হচ্ছে নারীদের দেহে। তাহলে প্রজনন তন্ত্র নিয়ন্ত্রণে কাজ করে। এরপর দেখেন বোর্ড পরীক্ষায় কিছু আসে শুক্রাণু ডিম্বাণুর মিলন।
বীজ সৃষ্টি, ডিম্বক থেকে বীজ তৈরি হয় যা বংশগতির ধারা রক্ষা করে। এইডস এর পূর্ণরূপটা একটু পড়ে নেবেন, অ্যাকুরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটি একটি মারাত্মক যৌনবাহিত রোগ যার ভাইরাস হচ্ছে কি এইচআইভি। এইডস এর ভাইরাস কি এইচআইভি। এরপর টিউমার, এটি এই অধ্যায়ে আলোচ্য বিষয় নয়, তবে ভ্রূণের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন থাকতে পারে। ওকে, আচ্ছা দেখেন, নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় হচ্ছে কিসে? ফলে পরিণত হয়। আর ডিম্বক পরিণত হয় বীজে। নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? পতঙ্গ পরাগী ফুল কোনটি বলেন দেখি? ধান, শিমুল, তাল, জবা এবং তাল পতঙ্গ পরাগী। আচ্ছা, এটা হচ্ছে আপনি একটু কমেন্ট জানান, একদম ইজি, একটু কমেন্ট করে জানিয়ে দেন। আচ্ছা, এরপর পতঙ্গ পরাগী জবা। আচ্ছা, এরপর ফুলের কোন স্তবকটি প্রজননে সরাসরি অংশগ্রহণ করে? একটু আগে বললাম আমি, সরাসরি কোনটা? পুংস্তবক আর কি স্ত্রী স্তবক, এই দুটোই সরাসরি অংশগ্রহণ করে। তোমাদের জাহিদ ভাই আসছে ইতিমধ্যে, হ্যাঁ, আর সে একটু ফাইজলামি শুরু করছে। আচ্ছা, এরপর দেখি অমরার কাজ কোনটি? অমরা কাজ কি করে? ভ্রূণকে পুষ্টি সরবরাহ করে, ডিম্বাণু তৈরি করে, হরমোন নিঃসরণ বন্ধ করা, জরায়ুর সংকোচন। কি করে অমরা কাজ? কি একটু জানাই দিও আমাকে, হ্যাঁ, একদম ইজি প্রশ্ন, সব যদি আমি বলে দিই তোমরা কি বলবা? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? বায়ুপরাগী ফুলের ফুল রঙিন ও বড়, মধুগ্রন্থি, গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, ফুল সুগন্ধযুক্ত। এটা হচ্ছে গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত। এরপর নিষেকের পর ডিম্বক, এই যে ব আর এই যে ব, বীজে পরিণত হয়, ডিম্বক বীজে। খ নাম্বার। আচ্ছা, এরপর দেখেন কোন হরমোন নারী দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে? আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেস্টোস্টেরন, এটা হচ্ছে পুরুষের দেহ, হ্যাঁ, আর এস্ট্রোজেন এটা হচ্ছে নারীদের দেহ। আচ্ছা, বুঝতে পারছেন। এরপর দেখেন স্বপরাগায়ন ঘটে নিচের কোনটিতে? স্বপরাগায়ন, আচ্ছা, স্বপরাগায়ন, সতে মনে রাখবেন সরিষা, স্বপরাগায়ন সরিষায় ঘটে। আচ্ছা, এরপর দেখেন এইডস রোগের ভাইরাসের নাম কি? এটা বাচ্চারাও পারবে, এটা একটু জানাই দেন কোনটা হবে। আচ্ছা, একটি আদর্শ ফুলে কয়টি স্তবক? এইটাও জানাই দেন। আচ্ছা, এরপর বংশগতির প্রধান উপাদান, বংশগতির ধারক ও বাহক, হ্যাঁ, ক্রোমোজোমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ভৌত ভিত্তি। মানুষের প্রতিটি দেহকোষে 33 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম রয়েছে, আর অটোজোম রয়েছে 22 জোড়া অটোজোম, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই মোট মিলে হচ্ছে 23 জোড়া। ওকে, 23 জোড়া কি ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওকে, এরপর ডিএনএ পূর্ণরূপটা দেখবেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, এটি বংশগতির রাসায়নিক ভিত্তি। ওয়াটসন ও ক্লিক 1953 সালে ডাবল হেক্সেন মডেল প্রস্তাব করেন। এর নাইট্রোজেন বেসগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এবং আরএনএ থায়ামিনের পরিবর্তে ইউরাসিল, থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। জিন ডিএনএ নির্দিষ্ট অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ওকে, এরপরে দেখেন মানুষের লিঙ্গ নির্ধারণ। দেখেন লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়া থেকে বোর্ড পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসে। অটোজোম, মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো অটোজোম, যা আমি একটু আগে বললাম, যা দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর সেক্স ক্রোমোজোম রয়েছে কত? 1 জোড়া। এই যে 23তম জোড়া হলো সেক্স ক্রোমোজোম। এরপর দেখেন নারীদের ক্ষেত্রে একটি এক্স এবং এক্স নারীদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে কি এক্স এবং ওয়াই ক্রোমোজোম। তাহলে বলেন দেখি স্বাভাবিকভাবে যে কোনো
সন্তান হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই যে এক্স এক্স যখন আসবে তখন হবে কি মেয়ে, এবং যখন এই এক্স আর এই ওয়াই আসবে তখন হবে ছেলে। তাহলে ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা মুখ্য বলো দেখি? ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে পুরুষ নাকি মহিলা? এটা একটু কমেন্টে জানাই দাও, এটা প্রশ্ন আসবে এমসিকিউ সলভ করে ক্ষেত্রে। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণ, এই যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা মুখ্য, অর্থাৎ তোমাদের জাহিদ ভাইয়ের ভূমিকা মুখ্য এখানে। আচ্ছা, এরপর কারণ পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম নির্ধারণ করে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। এরপর জেনেটিক ডিসঅর্ডার ও বিবর্তন, বংশগতিজনিত রোগ এবং বিবর্তনবাদ থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখেন। বর্ণাঢ্যতা, কালার ব্লাইন্ডনেস, এটি একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এতে আক্রান্ত ব্যক্তি লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না, লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। মাঝে মধ্যে তোমাদের জাহিদ ভাই আর অনেক ভাই এরকম হয়ে যায় যে হচ্ছে কি লাল সবুজ রঙের পার্থক্য বলতে পারে না। আচ্ছা, এরপর দেখি থ্যালাসেমিয়া, এটি অটোজোম দ্বারা বাহিত রক্ত স্বল্পতা জনিত রোগ। এতে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, লোহিত রক্তকণিকা ভেঙে যায়। জৈব অভিব্যক্তি, চার্লস ডারউইন কে বলা হয় কি জৈব অভিব্যক্তির জনক বা বিবর্তনবাদের জনক কাকে বলা হয়? চার্লস ডারউইন। ইভলিউশন, এরপর তার বিখ্যাত তত্ত্বের নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিস তার লেখা বিখ্যাত বই। এরপর গুরুত্বপূর্ণ কিছু টিপস, নিউক্লিওটাইড, শর্করা ফসফেট এবং নাইট্রোজেন বেস মিলে একটি নিউক্লিওটাইড গঠিত হয়। কি কি মিলে? শর্করা ফসফেট এবং নাইট্রোজেন বেস মিলে। এরপর বেস পেয়ারিং, ডিএনএতে সর্বদা এ এর স্থলে টি, ডিএনএতে সর্বদা এ এর স্থলে টি, অর্থাৎ দুইটি হাইড্রোজেন বন্ড এবং দুইটা হাইড্রোজেন বন্ড, এই যে এ দুইটা হাইড্রোজেন বন্ড থাকবে এবং জি এর সাথে সি, এই যে জি তিনটা হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকবে, তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা, দেখি কি কি প্রশ্ন এসেছে। ডিএনএ এর ডাবল হেলিক্স কে প্রস্তাব করেন? মাত্রই পড়লাম, মাত্রই জানিয়ে দাও। এরপর মানুষের দেহে কোষে কত জোড়া অটোজোম? মাত্রই পড়লাম, এটাও জানাই দাও। সবাই পারবা জানি, তোমরা অনেক এক্সপার্ট এসব বিষয়ে। এরপর দেখি ডিএনএ তে থাইমিনের পরিবর্তে কোনটি থাকে? থাইমিন। থাইমিন কি? থাইমিনের পরিবর্তে থাকে কি? ইউরাসিল। থাইমিনের পরিবর্তে ইউরাসিল। আর গুয়ানিনের পরিবর্তে কি থাকে? সাইটোসিল। ওকে, সাইটোসিল সি হবে, হ্যাঁ সাইটোসিল। আচ্ছা, লাল সবুজ বর্ণাঢ্যতা কোন ধরনের সমস্যা? লাল সবুজ বর্ণাঢ্যতা এটা কি? অটোজোম রোগ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আচ্ছা, এরপর বিবর্তনবাদের জনক, বিবর্তনবাদের জনক একটু বলে দাও। এরপর সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা মুখ্য? একটু বলছিলাম উদাহরণ দিয়ে, এটা বলে দাও কে হবে? হ্যাঁ, তোমরা না পারলে, কেউ যদি না পারো তোমাদের জাহিদ ভাইয়া নাম লিখে দিবা। আচ্ছা, এরপর থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ? পানিবাহিত, বায়ুবাহিত, বংশগত রক্ত স্বল্পতা নাকি হচ্ছে চর্মরোগ? থ্যালাসেমিয়া কি? এটা কি হবে? বংশগত রক্ত স্বল্পতা। এরপর ডিএনএ অনুসারে গুয়াসিনের বিপরীতে কোনটি থাকে? গুয়াস একটু আগে দেখাই দিলাম, সাইটোসিল এবং অ্যাডেনিন। আচ্ছা, সাইটোসিল, সাইটোসিল। ওকে, এরপর দেখি আমরা বংশগতিবিদ্যার জনক কে? এটা কে না পারে? হ্যাঁ, সবাই পারে এটা। এরপর অরিজিন স্পিস বইটি কে লেখে? মেন্ডেল, ডারউইন নাকি হাক্সলি? এটাও জানাই দাও। আচ্ছা, এরপর বাস্তু সংস্থান ও এর উপাদান। বাস্তু সংস্থান প্রধান উপাদান থেকে প্রায় এমসিকিউ আসে। দেখেন, অজৈব উপাদান মাটি, পানি, বায়ু, খনিজ লবণ। এরপর সজীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক, সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। খাদক, খাদক তোমাদের অনেক ভাই একটা খাদক যারা সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তৃণভোজী। লাইভ ক্লাস তিনটে জিনিসে, জি তিনটে জিনিসে লাইভ ক্লাস আছে। অলরেডি 3:35 আছে। তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ, বিয়োজক, ব্যাকটেরিয়া ও ছত্রাক যারা মৃতদেহের শেষ পচিয়ে
পুষ্টি ফিরিয়ে দেয়। যেটা আপনাকে 5 মিনিট। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। এখন এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, দেখেন খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তির ধারাবাহিক প্রবাহ, যেমন ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ঈগল একটা আরেকটাকে খেয়ে কি জীবন ধারণ করে। খাদ্য জাল, অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একত্র হয়, জালের মতো সংযুক্ত হয়, তখন তাকে খাদ্য জাল বলে। শক্তির পিরামিড, সালের সংশ্লেষণের নিচের স্তরে উৎপাদক শক্তি সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং উপরের দিকে কম থাকে। এই যে দেখেন খাদ্য শৃঙ্খলে একটা প্রক্রিয়া দেওয়া আছে। এই যে সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ঈগল, দেখেন উপর থেকে এখায় একে এখায় একে এখায় একে। ওকে, এরপর জীব বৈচিত্র্য পরিবেশ সংরক্ষণ, পরিবেশে ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সহাব স্থান, দুটি ভিন্ন প্রজাতির জীব যখন একত্রে বাস করে এবং একে অপরকে সাহায্য করে তাকে মিউচুয়ালিজম বলে, যেমন উভয়ে উপকৃত হয়, যেমন লাইকেন। এরপর কমেন্সালিজম, একজন উপকৃত হয় অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, জীব বৈচিত্র্য কোন অঞ্চলের সব ধরনের। 2 মিনিট। গুরুত্বপূর্ণ কিছু টপিক। পুকুরের বাস্তু সংস্থান, এটি একটি জলজ বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ। বিয়োজক, এদের প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়। বিয়োজক প্রাকৃতিক ঝাড়ুদার। শক্তির উৎস, পৃথিবীর সব শক্তির মূল উৎস হচ্ছে কি সূর্য। এরপর শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান সর্বদা কি একমুখী। আচ্ছা, এরপর দেখি এমসিকিউ, বাস্তু সংস্থানের শক্তির মূল উৎস কোনটি? এটা কোনটা? সূর্য। এরপর নিচের কোনটি বিয়োজকের উদাহরণ? বিয়োজক ঘাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া। ছত্রাক এবং ব্যাকটেরিয়া বিয়োজক। হ্যাঁ, আচ্ছা, এরপর বাস্তু সংস্থানের শক্তির প্রবাহ কেমন? অলওয়েজ একমুখী। একমুখী। নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে দায়ী? কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপর দেখেন পুকুরে বাস্তু সংস্থানের প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক হচ্ছে জুও প্লাঙ্কটন, অর্থাৎ হচ্ছে কি ছোট উদ্ভিদ। জুও প্লাঙ্কটন। কোনটি মিউচুয়ালিজম? রাইবোজিয়াম ও সিম। এরপর দেখেন খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তি কি ঘটে? এটা হচ্ছে একটু জানাই দেন, বৃদ্ধি পায় নাকি হচ্ছে কি শক্তি বৃদ্ধি পায় নাকি হচ্ছে হ্রাস পায়, অপরিবর্তিত থাকে। এরপর ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র জলজ উদ্ভিদ। ক্ষুদ্র জলজ উদ্ভিদ। এরপর দেখেন ফুড চেইন বা এনার্জি ফ্লোর, এটা হচ্ছে একটা চক্রাকার। আচ্ছা, এরপর সর্বশেষ বাস্তু সংস্থানের সর্বোচ্চ খাদক কোনটি? সর্বোচ্চ খাদক হচ্ছে মানুষ বা ঈগল। এরপর লাইকেন, সর্বশেষ প্রশ্ন, এটা হচ্ছে আপনাদের মাঝে ছুড়ে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার দিবেন। তো আচ্ছা, আজকে এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা দেখলা, তোমাদের সকলকে অভিনন্দন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।